আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার কার্যক্রমগুলো চলছে সেই বিচার কার্যক্রমগুলোতে যিনি চিফ প্রসিকিউটর হিসেবে রয়েছেন জনাব তাইজুল ইসলাম। তাইজুল ইসলাম যে ঔদ্ধত্যপূর্ণ বা যেই প্রচণ্ড হুমকি দিয়ে আসামি পক্ষের আইনজীবীকে যে কথা বলেছেন এই কথার পরিপ্রেক্ষিতে আলোচনা করব আমরা। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন এবং আমাদের সাথে থাকবেন। চলুন শুরু করি। চুপ করুন, কথা বলবেন না, তাহলে আপনিও মামলার আসামি হবেন। এরকম কথা বা এরকম প্রচণ্ড হুমকি আমি দিয়েছি? না, এরকম হুমকি দিয়েছেন আমাদের চিফ প্রসিকিউটর বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর জনাব তাইজুল ইসলাম। গত 23শে নভেম্বর 2025 সাবেক সেনা কর্মকর্তা জনাব জিয়াউল আহসানের যে মামলা, সে মামলার কার্যক্রম পরিচালনাকালে বা চলাকালে ট্রাইব্যুনাল একে এরকম মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর তাইজুল ইসলাম তার সহকর্মীকে উদ্দেশ্য করে, অর্থাৎ আসামিপক্ষের আইনজীবী নাজনীন নাহারকে উদ্দেশ্য করে তিনি এরকম কথা বলেছেন। এখন এই নাজনীন নাহার আসামিপক্ষের আইনজীবী, তিনি ওই দিন বেশ কিছু গুরুতর অভিযোগ করছেন রাষ্ট্রপক্ষের বিরুদ্ধে, যেটা এই যে জিয়াউল আহসানকে সেফ হাউসে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আইন অনুযায়ী সেখানে নাজনীন নাহারের উপস্থিত থাকার কথা অথবা পাশের কোনো রুমে সেখানে থাকার কথা, অথচ নাজনীন নাহারকে এ বিষয়ে জানানোই হয়নি, তাকে সেখানে যেতে দেওয়া হয়নি বা ঢুকতে দেওয়া হয়নি এবং তার সেখানে অননুমোদিত ব্যক্তিদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং এই যে জিয়াউল আহসানকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এটার ভিডিও ধারণ করা হয়েছে, যেটা আইনে অবৈধ এবং তাকে জোর প্রয়োগ করা হয়েছে। এই সমস্ত অভিযোগগুলো শোনার পরে এই চিফ প্রসিকিউটর জনাব তাইজুল ইসলাম মেজাজ হারিয়েছেন। তিনি মেজাজ হারিয়ে তখন নাজনীন নাহারকে উদ্দেশ্য করে বলেন যে চুপ থাকুন, কথা বলবেন না, আপনিও মামলার আসামি হবেন। এই কথাগুলো তিনি বলেন। এখন দর্শক, এখানে আপনাদের আলোচনার বিষয় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট অনুযায়ী বা যে কোনো মামলার নিয়ম অনুযায়ী এখানে আসামি পক্ষকে ডিফেন্স করার জন্য আসামি পক্ষের আইনজীবী থাকবে। এখন এই আইনজীবী তার কথা বলবে, আর্গুমেন্ট করবে। এখন এই আর্গুমেন্টের ভিতরে যদি চিফ প্রসিকিউটর তিনি যদি সরাসরি এরকম মন্তব্য করেন বা এরকম প্রচণ্ড হুমকি দেন, তাহলে কি মামলাগুলো আসলে সঠিকভাবে পরিচালিত হচ্ছে বলে আপনার মনে হয়? কেননা এই যে নাজনীন নাহারের যে অভিযোগ, এটা কিন্তু আপনি ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এখন এই অভিযোগের ভিত্তিতে তাইজুল ইসলাম যেরকম এখানে হুমকি দিয়েছেন, এই হুমকি আসলে খুবই মারাত্মক ফল বহন করে এবং এটা তার এই বিচারিক কার্যক্রমগুলোকে আন্তর্জাতিক পরিমণ্ডল বা দেশীয় যে পরিমণ্ডল এখানে প্রশ্নবিদ্ধ করে। কেননা এই যে কোনো মামলায় যে কোনো আসামি এখানে ডিফেন্স পাওয়ার অধিকারী এবং এই ডিফেন্সকারীকে যদি আপনি সরাসরি হুমকি দেন, সেটা যদি সাধারণ কোনো ব্যক্তি হইতো সেটা আলাদা কথা। আমরা যদি হইতাম, আমরা আইন বুঝি না, আমরা ছোটোখাটো মানুষ, এখন আমাদের ক্ষেত্রে আলাদা। কিন্তু তাইজুল ইসলাম কিন্তু ছোটোখাটো মানুষ না, তিনি আইন ভালো করে জানেন। এখন এই তাইজুল ইসলাম এটাও জানেন যে আসামি পক্ষের আইনজীবীকে এরকম হুমকি দেওয়া ঠিক না। আবার তিনি কিন্তু এই যে অর্থাৎ চিফ প্রসিকিউটর, তিনি কিন্তু অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার একজন ব্যক্তি। সুতরাং দায়িত্বশীল পর্যায়ে থেকে তাইজুল ইসলাম এরকম কাজ কেন করলেন সেটা তিনি ভালো জানেন। এখন নাজনীন নাহারের যে প্রশ্ন, মানে যে অভিযোগ, সে অভিযোগের ভিত্তিতে যেটা বলা হচ্ছে যে এখানে অননুমোদিত ব্যক্তিকে নেওয়া হয়েছে। অননুমোদিত ব্যক্তি বলতে এখানে নাবিলা ইদ্রিসকে নেওয়ার কথা তিনি বলেছেন যে তাকে এই তার জিজ্ঞাসাবাদের সময় নেওয়া হয়েছে। এখন নাবিলা ইদ্রিস কোনো আইসিটির কোনো বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার সাথে সংশ্লিষ্ট কোনো কেউ নন বা সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা নন, তদন্তকারী সদস্য নন, কিচ্ছু নন। তিনি মূলত গুম কমিশনের একজন সদস্য। এখন গুম কমিশনের একজন সদস্য কেন এই যে আইসিটির এই বিষয়ে এখানে থাকবেন, সেটা আসলে নাজনীন নাহার এখানে প্রশ্ন তুলছেন। এখন এই নাজনীন নাহার যেই কথা বলেছেন সে কথা অনুযায়ী যে এই যে অননুমোদিত ব্যক্তি নাবিলা ইদ্রিস, এই নাবিলা ইদ্রিস জিয়াউল আহসানকে উদ্দেশ্য করে বলেছেন আপনি যদি মুখ না করেন আপনার মেয়ে অনাথ হবে। এখন এটা কিন্তু প্রচণ্ড হুমকি, এরকম হুমকি দেওয়া যাবে না বা ভয়ভীতি দেখানো যাবে না। যেটা ট্রাইব্যুনাল অ্যাক্টের 2010 সালের যে সংশোধনী, সেখানে উল্লেখ আছে 2010 সালের সংশোধনী 16-এর 2 ধারায় বলা আছে
যেন অবৈধভাবে কাউকে এখানে হুমকি বা জোর খাটানো যাবে না, এরকম কথা বলা হয়েছে। এখন এই যে হুমকি বা জোর খাটানোর বিষয়টা উল্লেখ আছে, এখানে কিন্তু নাবিলা ইদ্রিস এক প্রকার হুমকি দিয়েছেন জিয়াউল আহসানকে। এই হুমকির কারণে এখানে মানসিক যন্ত্রণা জিয়াউল আহসান পেয়েছেন, এটা মনে করা হয়। এখন এই বিষয়ে যখন প্রশ্ন তোলে নাবিলা ইদ্রিসের বিষয়ে, যখন এই আহ, যে জিয়াউল আহসানের আইনজীবী, এখন এটা যদি তাকে যদি এই হুমকি দিয়ে যদি আবার মুখ বন্ধ করে দেয় আমাদের চিফ প্রসিকিউটর, আসলে এটা রাষ্ট্রের যেই বিচারিক কাঠামো বা এই আইসিটির যে বিচারিক কাঠামো, এটাকে আসলে দুর্বল করে দেয়, অগ্রহণযোগ্য করে তোলে। এমনিই যে শেখ হাসিনার যে সাবেক বা আরেকটা যে মামলার রায় হয়েছে, সে মামলার রায়ের ক্ষেত্রে এই যে গৃহপালিত যে আইনজীবী আমির হোসেনের যে প্রতিক্রিয়া, রাষ্ট্রকে সম্পূর্ণ সহযোগিতা করে বা আসামি পক্ষকে সম্পূর্ণ সহযোগিতার মাধ্যমে তিনি যে এখানে রাষ্ট্রপক্ষকে আর কি তাইজুল সাহেবকে যেভাবে সম্পূর্ণ সহযোগিতার মাধ্যমে তিনি এখানে মামলা পরিচালনা করে, তার আইনজীবীকে অর্থাৎ যেন আমির হোসেন তার আইনজীবী শেখ হাসিনাকে যেভাবে ফাঁসির দণ্ড শুনিয়ে বা ফাঁসির দণ্ডের রায় নিয়ে এসে তিনি যেখানে মানে হাস্যোজ্জ্বল মুখে তিনি যেভাবে এখানে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, এখন যে এই যে না আপনার তাইজুল ইসলাম এখন চাচ্ছে যেন ওইরকম একজন আইনজীবী জিয়াউল আহসানের ক্ষেত্রেও পড়ুক। এখন নাজনীন নাহারের মতো জানো আইনজীবী যখন এখানে পড়ে, যখন প্রশ্ন তোলে, এটা তাইজুল ইসলামের জন্য এক প্রকার বিরক্তিকর হয়ে ওঠে বলেই মনে হয়। এখন এই বিরক্তিকর বা এখানে বিব্রতকর হয় বলেই অনেকে মনে করেন। তাই এই জন্য আর্গুমেন্টে না পেরে বা আর্গুমেন্টকে অগ্রহণযোগ্য করে দেখানোর জন্য বা এই যে আর্গুমেন্টে আসামি পক্ষের মুখ বন্ধ করার জন্য এই যে তাইজুল ইসলাম যে প্রচণ্ড হুমকি দিয়েছেন, এই হুমকিটা আসলে আইসিটির ক্ষেত্রে বা এই মামলার ক্ষেত্রে যায় না। বা তবে সেখানে কিন্তু বিচারক বসে থাকেননি। বিচারক জনাব আপনার বিচারপতি ছিলেন মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদার এখানে তাইজুল ইসলামকে স্মরণ করিয়ে দেন। নাজনীন নাহার কিন্তু আইনজীবী, একজন অ্যাডভোকেট হিসেবে সেখানে আসেন, অর্থাৎ আসামি পক্ষের আইনজীবী হিসেবে সেখানে আসেন। সুতরাং তাকে এরকম হুমকি দেয়া এটা সমীচীন নয় বলেই তিনি স্মরণ করিয়ে দেন এবং তিনি তাইজুল ইসলামকে উদ্দেশ্য করে বলেন যে আপনার যদি মামলা করতেই হয় তাহলে আপনি পরবর্তীতে সেটা দেখেন, কিন্তু এখন নাজনীন নাহার একজন আইনজীবী হিসাবে এখানে আসেন। সুতরাং এইখানে এই যে গোলাম মুর্তজা সাহেব বা গোলাম মুর্তজা মজুমদার বিচারপতি, তিনি এই ভূমিকা বা এইভাবে তাইজুল সাহেবকে মানে সতর্ক করেছেন, কিন্তু তাইজুল সাহেব তাতেও থামেননি। তিনি সেখানে যে থ্রিলার মুভির অ্যাকশনের যেই মানে বর্ণনা নিয়ে গেছেন, সে বর্ণনা অনুযায়ী তিনি উল্লেখ করেছেন যে এই আপনার যিনি আসামি জিয়াউল আহসান, তিনি নাকি প্রায় 1000 লোককে হত্যা করে তাদের পেট কেটে এই মরদেহগুলা বুড়িগঙ্গাতে ভাসিয়ে দিয়েছেন। এখন এই মারাত্মক অভিযোগ যখন তিনি করেন, এর সপক্ষে তিনি ওরকম শক্ত কোনো বা কোনো প্রমাণ দিতে পারেননি। অর্থাৎ তিনি সেখানে মানে কোনো থ্রিলার অ্যাকশন মুভির বা এই যে এই এই মুভির কোনো একটা বর্ণনা দিচ্ছেন বলেই এরকম মনে হচ্ছে। সুতরাং এই তার যে বর্ণনা, এই বর্ণনাগুলো যে কাল্পনিক গল্পগুজব, এটার বিরুদ্ধে যখন আসামিপক্ষ ধারায় বা মুখ খোলে তখন তিনি বিরক্ত হন, বা ওটার সপক্ষে তিনি যখন যুক্তি না পান তখনই তিনি আক্রমণাত্মক হয়ে আসামিপক্ষের আইনজীবীকে উদ্দেশ্য করে এরকম কথাবার্তা বলেন যে চুপ থাকুন, কথা বলবেন না, আপনিও আসামি হতে পারেন। এখন এই যে আসামি করার হুমকি দিয়ে যেভাবে মামলা পরিচালনা করা হচ্ছে, এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে আসলে এই যে আইসিটির মামলাগুলো যিনি পর্যবেক্ষণ করেন, বিশেষ করে দূর থেকে ফলো করেন, ডেভিড বার্গম্যান মানবাধিকার কর্মী, তিনি কিন্তু আসলে এগুলো নিয়ে ব্যাপক প্রশ্ন তুলছেন এবং এগুলো নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা তিনি করতেছেন। সুতরাং আমাদের দেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে যেই এই যে বিচারিক কাঠামোগুলা এটি চলতেছে, এটা নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে প্রশ্নগুলো তোলেন, এটা কিন্তু ডেভিড বার্গম্যান তোলেন। এখন এই ডেভিড বার্গম্যান তিনি কিন্তু আসলে আপনার আমার মতো যেন আইন না জানা বা সাধারণ কোনো ব্যক্তি নন, তিনি আইন জানেন এবং বোঝেন, মানবাধিকার কর্মী। সুতরাং এই যে দেশকে এই হাস্যরসের পাত্র বিদেশে না মানিয়ে বা
এই যে দেশের ভাবমূর্তি এভাবে হুমকি দামকি দিয়ে নষ্ট না করে সঠিকভাবে মামলাগুলো পরিচালনা করলে সেই ক্ষেত্রে আন্তর্জাতিক পরিমণ্ডলে এগুলা নিয়ে প্রশ্ন উঠতো না বা উঠবে না। এইভাবে মামলাগুলো পরিচালনা করা উচিত। আসামি পক্ষের যারা থাকেন তাদেরকে কথা বলতে দেয়া উচিত বলে আমি মনে করি। ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান তাহলে ইনস্টাগ্রাম ও টিকটকে এনায়েত হোসেন নামে এবং ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।